আসসালামু আলাইকুম। ক্লাস 9 আজকে সক্রিয় পরিবহন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আগে আমরা নিষ্ক্রিয় পরিবহন পড়ছি। নিষ্ক্রিয় পরিবহনে ব্যাপন, অভিস্রবণ এগুলো ছিল নিষ্ক্রিয় পরিবহনের উদাহরণ। নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির প্রয়োজন বা কোনো বাহক প্রোটিনের প্রয়োজন ছাড়াই যে পরিবহন হতো সেটা ছিল নিষ্ক্রিয় পরিবহন। আর সক্রিয় পরিবহন হচ্ছে শারীরবৃত্তীয় প্রয়োজনীয় লবণের আয়নগুলি অর্থাৎ দ্রাবকণা যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। তার মানে সক্রিয় পরিবহন হচ্ছে শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি মানে হচ্ছে দ্রাবকণা। আয়নগুলি যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই সক্রিয় পরিবহনে এটিপি অণুর প্রয়োজন হয়। এই এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে যে শক্তি নির্গত হয় তা সক্রিয় পরিবহনে ব্যবহৃত। তার মানে সক্রিয় পরিবহনে এটিপি অণু থেকে বিশ্লিষ্ট শক্তির প্রয়োজন হয়। আমরা জানতাম নিষ্ক্রিয় পরিবহনে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সক্রিয় পরিবহনের ক্ষেত্রে এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে সেখান থেকে যে শক্তি পায় সেই শক্তি সক্রিয় পরিবহনে ব্যবহৃত হয়। এই পরিবহনে বাহক প্রোটিনের প্রয়োজন হয়। সেই বাহক প্রোটিনকে পাম্প বলা হয়। যে বাহক প্রোটিনের প্রয়োজন হয়, বাহক প্রোটিনের দ্বারা এই পরিবহন সম্ভব। বাহক প্রোটিনকে বলা হচ্ছে কি বাহক প্রোটিনকে বলা হচ্ছে পাম্প। বাহক প্রোটিনকে বলা হয় পাম্প। এই পরিবহনে পদার্থের কোষ পর্দা অতিক্রম করার জন্য এই প্রোটিন পাম্প এটিপি দান করে। এই প্রোটিন পাম্পটা কি দান করে? এটিপি দান করে। আমরা বললাম যে সক্রিয় পরিবহনের জন্য কি দরকার হয়? এটিপি অণুর দরকার হয়, কারণ এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে শক্তি নির্গত করে, সেই শক্তি সক্রিয় পরিবহনে কাজে লাগে। এখানে যে প্রোটিন বাহকগুলো পরিবহনে সহায়তা করে সেই প্রোটিন বাহকগুলোকে বলা হয় পাম্প বলা হয়। এক কথায় বলা হয় পাম্প। এই পরিবহনে পদার্থের কোষ পর্দা অতিক্রম করার জন্য এই প্রোটিন পাম্পগুলোই এটিপি প্রদান করে বা এটিপি দান করে। এটি একটি ঊর্ধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে। তাহলে এটা কি ধরনের প্রক্রিয়া? একটা ঊর্ধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে।
অর্থাৎ দুটো স্থানের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকতে হবে, এরকম স্থানে ঘটে, এবং এটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রক্রিয়া। তাহলে কি বলছিলাম, সক্রিয় পরিবহন একটি ঊর্ধ্বমুখী প্রক্রিয়া, যেটা ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে, অর্থাৎ যেখানে ঘনত্বের পার্থক্য থাকে, কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে প্রবাহিত হয়। এবার কি হয় না, পর্দার তল থেকে বাহক কমপ্লেক্স থেকে কি হয়, পর্দার তল এবং বাহক কমপ্লেক্স থেকে শক্তিকে বাহক দ্রাবকণা সংগ্রহ করে পর্দার মধ্যে দিয়ে অতিক্রম করে পরবর্তী তলে পৌঁছে দেয়। এরপর ওই কমপ্লেক্স বিশ্লিষ্ট হয়ে দ্রাবকণাকে মুক্ত করে। বাহক প্রোটিন মুক্ত হয়ে পুনরায় দ্রাবকণা সংগ্রহ করে। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, Na+Cl- আয়নের সক্রিয় পরিবহন ঘটে। তাহলে কার কার সক্রিয় পরিবহন ঘটে? Na+Cl- ইত্যাদি আয়নের সক্রিয় পরিবহন ঘটে। এছাড়াও গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এদেরও সক্রিয় পরিবহন ঘটে। তাহলে এখান থেকে তোমরা এত ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট জানবে সক্রিয় পরিবহন কাকে বলে। শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি অর্থাৎ দ্রাবকণা যখন কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। আর এর সাথে যুক্ত করে দেবে যে সক্রিয় পরিবহনে শক্তির প্রয়োজন হয় যা এটিপি অণু থেকে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে সক্রিয় পরিবহন। এবার কোষ থেকে কোষে পরিবহন কিভাবে হয় জাস্ট জেনে রাখো, কোষ থেকে কোষে পরিবহন কিভাবে হয়। দেখো, কোষ থেকে কোষে পরিবহনের ক্ষেত্রে মূলের ক্ষেত্রে বলা হচ্ছে উদ্ভিদের মূলের যে এককোষী মূলরম থাকে সেই এককোষী মূলরম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কৈশিক জল সমন্বিত মৃত্তিকা কণার সংস্পর্শে আসে। অর্থাৎ মাটির নিচে যে মূলরমগুলো থাকে সেগুলো এককোষী থাকে এবং সেগুলো কি হয় না মাটির নিচে যে কৈশিক জল থাকে সেই জলের সংস্পর্শে আসে। মূলরমের কোষ প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকায় এটি অর্ধভেদ্য পর্দার কাজ করে। তার মানে মূলরমের এই কোষগুলো প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে, যেটা কিসের কাজ করে না অর্ধভেদ্য পর্দার কাজ করে। মানে বুঝতে পারছি এখানে অভিস্রবণ ঘটবে। এটা যদি কোনো একটা উদ্ভিদের মূলের ক্ষেত্রে করা হয় তাহলে কি হয় না এটা অর্ধভেদ্য পর্দার কাজ করে। এবং কোষ রসের ঘনত্ব মৃত্তিকা সংলগ্ন কৈশিক জল অপেক্ষা অধিক হওয়ায় অভিস্রবণ পদ্ধতিতে বাইরের জল মূলরমে প্রবেশ করে। অর্থাৎ কি হয় না মূলরমের যে জল এইটার জলের ঘনত্বটা কম থাকে, এই ঘনত্বটা বেশি থাকে, আর বাইরের যে কৈশিক জল সেই জলের ঘনত্ব কম থাকে। আর সক্রিয় পরিবহনে আমরা বলেছি কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বযুক্ত স্থানে পরিবহন ঘটবে। তাহলে বাইরের জল অর্থাৎ মূলরমের জল কি করে না মূলরমের জল বলছি মাটির কৈশিক জল অর্ধভেদ্য পর্দা ভেদ করে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরমের মধ্যে প্রবেশ করে। তখন মূলরমটি রসস্ফীত হয়ে যায় এবং চোষণ চাপ কমে যায়। রসস্ফীত হয়, চোষণ চাপ কমে যায়, কারণ এটা চোষণ চাপ কখন থাকবে যখন জলের ঘাটতি থাকবে।
তখন মূলরোম সংলগ্ন বহিস্তরের কোষটির শোষণ চাপ বেশি হওয়ায় মূলরোম থেকে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় বহিস্তরের কোষে প্রবেশ করে। এই একই পদ্ধতিতে বহিস্তরে রসস্ফীত কোষ থেকে রস পরবর্তী অধস্থক পরিচক্র কোষ অতিক্রম করে মূলজ চাপের সহায়তায় জাইলেম বাহিকায় প্রবেশ করে। অভিস্রবণের সময় কোষ ক্রমান্বয়ে স্ফীত স্লথ হওয়ার কারণে যে চাপের সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে। এইভাবে কি হয় না, এক কোষ থেকে অন্য কোষে রসের স্থানান্তরকে কোষান্তর অভিস্রবণ বলে এবং কোষ থেকে কোষে পরিবহন বলে। তার মানে কি বুঝলে, যে এখান থেকে জল প্রথমে এখানে প্রবেশ করে, এই কোষে প্রথম যে সেলটাতে মূলরোমের প্রথম যে সেলটাতে ঢুকলো সেই সেলটা রসস্ফীত হয়ে গেল এবং এর শোষণ চাপ কমে গেল। তখন সে জলটা কি করবে না, পরবর্তী কোষে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পৌঁছে দেবে। এইভাবে প্রত্যেকটি কোষে বাহিত হয়ে শেষ পর্যন্ত জাইলেম বাহিকার মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছায় না, পাতায় গিয়ে পৌঁছায়। এইভাবে জল কি হয় না, মূল থেকে পাতার মধ্যে প্রবাহিত হয়। এটাই বলা হচ্ছে কোষ থেকে কোষে পরিবহন, অর্থাৎ কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় একটা কোষ থেকে আরেকটা কোষে জল পরিবাহিত হয়। এবার খনিজ পদার্থের পরিবহন সম্পর্কে আমরা এগুলো জলের পরিবহন বা তরল পদার্থের পরিবহন পড়লাম। এবার খনিজ পদার্থের যে পরিবহন, সেই খনিজ পদার্থের পরিবহন সম্পর্কে আমরা জানব। এই খনিজ পদার্থের পরিবহন স্থলজ উদ্ভিদ মাটি থেকে খনিজ মৌলগুলিকে আয়ন রূপে শোষণ করে, কারণ জলে দ্রবীভূত যে খনিজ মৌল থাকে সেগুলোকে আয়ন রূপে শোষণ করে। শোষিত আয়নগুলি কোষ প্রাচীর ও কোষ পর্দা ভেদ করে কোষের সাইটোপ্লাজমে সঞ্চিত হয়। এই খনিজ মৌলের শোষণ দুই রকমের হয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় আয়ন শোষণ। তাহলে একটা নিষ্ক্রিয় আয়ন শোষণ আর একটা সক্রিয়, আগেরটা ছিল নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন। এরপরে আসছি নিষ্ক্রিয় আয়ন শোষণ আর সক্রিয় আয়ন শোষণ। তাহলে সক্রিয় ও নিষ্ক্রিয় আয়ন শোষণ সম্পর্কে জানব। প্রথমে নিষ্ক্রিয় আয়ন শোষণ কাকে বলে না, নিষ্ক্রিয় আয়ন শোষণ নিষ্ক্রিয় আয়ন শোষণ হচ্ছে যে পদ্ধতিতে জলে দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে শক্তির ব্যবহার ছাড়াই মূলের প্রোটোপ্লাজমে অর্থাৎ কম ঘনত্বযুক্ত স্থানে প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে নিষ্ক্রিয় আয়ন শোষণ বলে। আমরা জানি নিষ্ক্রিয় শোষণ মানে বা নিষ্ক্রিয় পরিবহনে যেখানে কিসের প্রয়োজন হবে না, শক্তির প্রয়োজন হবে না। তাহলে এক্ষেত্রেও তাই হয়েছে না, কি বলছে না, যে পদ্ধতিতে কি হয় না, জলে দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে শক্তির ব্যবহার ছাড়াই
শক্তির ব্যবহার ছাড়াই প্রোটোপ্লাজমে প্রবেশ করে, শক্তির ব্যবহার ছাড়াই প্রবেশ করে তাকে নিষ্ক্রিয় আয়ন শোষণ বলে। তাহলে নিষ্ক্রিয় আয়ন শোষণ কাকে বলছে না, যে পদ্ধতিতে জলে দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে শক্তির ব্যবহার ছাড়াই প্রবেশ করে তাকেই বলবো নিষ্ক্রিয় আয়ন শোষণ। এই পরিবহনে অধিক ঘনত্বের অণু বা আয়নগুলি কম ঘনত্বের দিকে গমন করে, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবেশ করে যতক্ষণ না দুটি সমঘনত্বে পরিণত হয়। তাহলে সক্রিয় আয়ন শোষণ কি হবে, উল্টোটা হবে। সক্রিয় আয়ন শোষণ কাকে বলবো না, যে প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তিকে ব্যবহার করা হয়। এখানে শ্বসনজাত শক্তি মানে শ্বসন প্রক্রিয়ায় আমাদের যে প্রতি 1 গ্রাম গ্লুকোজ দহনের ফলে 686 কিলো ক্যালোরি এনার্জি আমরা পাই, সেই শক্তিকে উদ্ভিদের ক্ষেত্রে সেই শক্তিকে কাজে লাগিয়ে শ্বসনজাত শক্তি মানে শ্বসন প্রক্রিয়ার ফলে শক্তি যে শক্তিতে কনভার্ট হয় সেই শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়, ঘনত্বের নতিমাত্রার বিপরীতে জলে দ্রবীভূত খনিজ মৌলগুলি যখন উদ্ভিদ কোষে শোষিত হয় তখন তাকে সক্রিয় শোষণ বলে। তার মানে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো। এখানে খনিজ লবণগুলো কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাবে সক্রিয় শোষণে, আর কি হবে এখানে শক্তির ব্যবহার ছাড়াই ওখানে শক্তির ব্যবহার হবে যেটা শ্বসনজাত শক্তি, সেই শক্তিকে ব্যবহার করে সক্রিয় আয়ন শোষণ ঘটে। তো সক্রিয় আয়ন শোষণ যে জলে খনিজ লবণের ঘনত্বের চেয়ে উদ্ভিদের কোষে লবণের ঘনত্ব বেশি থাকে সেখানে লবণের অণুগুলি জল থেকে উদ্ভিদ কোষে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি এটিপিজাত শক্তির ওপর নির্ভর করে। শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটা এটিপির মধ্যে সঞ্চিত থাকে, সেই এটিপি থেকে শক্তিকে কাজে লাগিয়ে সক্রিয় আয়ন শোষণ ঘটে। স্থলজ এবং জলজ উভয় উদ্ভিদে এই প্রক্রিয়ায় লবণ শোষণ করে তরল মাধ্যমে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় কি করে, জাইলেম বাহিকা এবং জাইলেম বাহিকার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তাহলে সক্রিয় আয়ন শোষণ কি বুঝতে পারলে না, সক্রিয় আয়ন শোষণ একই, যেখানে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যাবে আর যেখানে শ্বসনজাত শক্তিকে কাজে লাগিয়ে শোষণ ঘটবে সেটা হচ্ছে সক্রিয় আয়ন শোষণ। এবার উদ্ভিদ দেহের যে পরিবহন ঘটে সেই পরিবহন আমরা জানছি যে পরিবহন কয় প্রকার ও কি কি। উদ্ভিদ দেহে পরিবহন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হচ্ছে নিম্নমুখী পরিবহন। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা নিম্নমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী পরিবহন কাকে বলবো না, উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, এক কথায় রস বা স্যাপ, যখন কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জাইলেম বাহিকায় পৌঁছানোর পর ঊর্ধ্বমুখী বাহিত হয়ে মেসোফিল কলায় অর্থাৎ পাতার কোষে পৌঁছায় তখন তাকে বলবো ঊর্ধ্বমুখী পরিবহন। তো এই মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন জলস্তম্ভের অঙ্গ গঠন করে। এই অবিচ্ছিন্ন অঙ্গের মাধ্যমে রস, মূলজ চাপ, শোষণ চাপ, বায়বীয় চাপ এবং বাষ্পমোচন টানের বশবর্তী হয়ে ঊর্ধ্বমুখে পরিবাহিত হয়। এই প্রক্রিয়াকে রসের উৎস্রোত বলে। তার মানে ঊর্ধ্বমুখী পরিবহন যে অবিচ্ছিন্ন অঙ্গ তৈরি করে সেটাতে কি কি কাজে লাগে দেখো, মূলজ চাপ,
শোষণ চাপ আর বায়বীয় চাপ এবং বাষ্পমোচন টান, এইগুলোর বশবর্তী হয়ে কি হয়, যে প্রক্রিয়ায় ঊর্ধ্বমুখী অর্থাৎ জাইলেম বাহিকার মাধ্যমে জল বাহিত হয়ে পাতায় পৌঁছাচ্ছে, ঊর্ধ্বমুখে পরিবহন হচ্ছে, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। তাহলে রসের উৎস্রোত জিনিসটা কি না, যে প্রক্রিয়ায় উদ্ভিদ দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিপরীতে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলা হয়। তাহলে রসের উৎস্রোত জিনিসটা কি না, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ দ্বারা যে মূলরম দ্বারা জল আর জলে দ্রবীভূত যে খনিজ লবণ শোষিত হয়, সেই জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ কি করে না, শোষণ অঞ্চল থেকে অর্থাৎ মূলরম অঞ্চলে শোষণ হয়েছে, শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিপরীতে মূল থেকে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে বাহিত হয়ে, কার মাধ্যমে বাহিত হচ্ছে না, কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে কোথায় পৌঁছাচ্ছে না, পাতায়। কারণ পাতাতে সালোক সংশ্লেষ ঘটতে হবে, এখানে জল জলদ্রবীভূত খনিজ লবণ বেশি লাগে। এই পাতায় পৌঁছানোর যে প্রসেস, সেটা হচ্ছে রসের উৎস্রোত বলা হয়। পরীক্ষার সময় অনেক সময় সংজ্ঞা দেয়, রসের উৎস্রোত বলতে কি বোঝো। তাহলে রসের উৎস্রোত হচ্ছে যে প্রক্রিয়ায় কি হয়, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে বা প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পৌঁছায় না, পাতায় গিয়ে পৌঁছায়, তাকে বলা হচ্ছে রসের উৎস্রোত। এই রসের উৎস্রোত কিভাবে ঘটে, এই রসের উৎস্রোত যেভাবে ঘটে সেই সম্পর্কিত বিভিন্ন মতবাদও আছে। সেই মতবাদগুলো একটা একটা করে পরবর্তীকালে আমরা ব্যাখ্যা করব। তো এই রসের উৎস সম্পর্কিত বেশ কয়েকটি প্রচলিত মতবাদ থাকলেও মূলজ চাপ মতবাদ আর বাষ্পমোচন টান মতবাদ, এই দুটি হচ্ছে অধিক জনপ্রিয় এবং এই দুটি তোমাদের সিলেবাসে আছে। তাহলে রসের উৎস্রোত কাকে বলে, ঊর্ধ্বমুখী পরিবহন কাকে বলে জানলে, এবার রসের উৎস্রোত সম্পর্কিত মূলজ চাপ মতবাদ আর বাষ্পমোচন টান মতবাদ, অনেক মতবাদ আছে, তার মধ্যে এই দুটো মতবাদ তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই দুটো মতবাদ অধিক জনপ্রিয় হওয়ার কারণে এই দুটো মতবাদ কি হয়েছে না তোমাদের ব্যাখ্যা করা হয়েছে। তাহলে মূলজ চাপ মতবাদটা কি প্রথমে আমরা একটু জানি। মূলজ চাপ মতবাদ কাকে বলে না, জল শোষণের ফলে মূলের কর্টেক্সের অভ্যন্তরে রসস্ফীতিজনিত যে চাপের সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বা রুট প্রেসার বলে। তাহলে মূলজ চাপ কাকে বলছে না, জল শোষণের ফলে মূলের কর্টেক্সের অভ্যন্তরে রসস্ফীতজনিত যে চাপের সৃষ্টি হয় তাকেই মূলজ চাপ বা রুট প্রেসার বলে। অর্থাৎ যে প্রেসার মূল থেকে জলকে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে
পাতায় পৌঁছাতে সাহায্য করে তাকে বলা হচ্ছে মূলজ চাপ। মূল দ্বারা শোষিত জল কোষান্তর অভিস্রবণের মাধ্যমে বহিস্তরের কোষগুলিতে বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করে, ফলে মূলের বহিস্তরে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় যে মূলজ চাপের সৃষ্টি হয় তাতে কি হয়, জাইলেম বাহিকায় একটা ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয় এবং জাইলেম বাহিকা মধ্যস্থ জলস্তম্ভকে অপরের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানী স্টিফেন হেলস এই পদ্ধতির প্রবক্তা। তাহলে মূলজ চাপ মতবাদের প্রবক্তা হচ্ছে কে না, স্টিফেন হেলস, 1727। তাহলে মূলজ চাপ মতবাদ কাকে বলে এবং এই পদ্ধতির প্রবক্তাকে না, স্টিফেন হেলস। মনে রাখবে নামটা, বিজ্ঞানী স্টিফেন হেলস। মূলজ চাপ কাকে বলে সেটা মনে রাখতে হবে, আর মূলজ চাপের কি প্রবক্তা তার নাম মনে রাখতে হবে। এবার এই মূলজ চাপ সবসময় স্বীকৃতি গ্রহণ করেছে তা নয়, এই মূলজ চাপ মতবাদ সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। কোন কোন ক্ষেত্রে হয় না না, যখন মূলজ চাপ বা জলস্তম্ভকে, মূলজ চাপের জলস্তম্ভকে কেবল 30 থেকে 40 ফুট উঁচু পর্যন্ত তুলতে পারে, কিন্তু কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদে মূলজ চাপ কোনো দেখাই যায় না। কোথায় দেখা যায় না না, তাহলে এর থেকেও তো গাছ বড় হতে পারে, কিন্তু মূলজ চাপ কেবল 30 থেকে 40 ফুট পর্যন্তই জলকে তুলতে পারে, তার উপরে জলকে তুলতে পারে না। আর সেকেন্ড অস্বীকারের কারণ হচ্ছে কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনো মূলজ চাপ দেখা যায় না, মূলজ চাপ সৃষ্টি হয় না। আর অধিকাংশ উদ্ভিদে মূলজ চাপের মাধ্যমে জল শোষণের চেয়ে বাষ্পমোচনের হার অনেক বেশি থাকে। তার মানে মূলজ চাপের থেকে কার হার বেশি থাকে না, বাষ্পমোচন হার বেশি থাকে। যার ফলে কি হয়, গ্রীষ্মকালে মূলজ চাপের মাত্রার চেয়ে বাষ্পমোচন হার বেশি হয়ে যায়, অর্থাৎ মূলজ চাপ তখন বাষ্পমোচন হারের থেকে কম হয়ে যাওয়ার জন্য মূলজ চাপ তখন কি করতে পারে না না, জলকে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটাতে পারে না। তাহলে আমরা আজ এই পর্যন্তই জানলাম। এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা করবে সেই প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, সেই প্রশ্নগুলো প্রত্যেকে খাতায় রেডি করবে। সেগুলো হচ্ছে, প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে সক্রিয় পরিবহন কাকে বলে। 2 নম্বর পড়বে শর্ট কোশ্চেন হিসেবে বলবে পাম্প কাকে বলে, পাম্প কি, অর্থাৎ লিখবে সক্রিয় পরিবহনে যে প্রোটিন সহায়তা করে সেই প্রোটিনকেই পাম্প বলা হয়। 3 নম্বর পড়বে নিষ্ক্রিয় আয়ন শোষণ কাকে বলে। 4 সক্রিয় আয়ন শোষণ কাকে বলে। নাম্বার 5 যেটা পড়বে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহনে রসের উৎস্রোত কাকে বলে। রসের উৎস্রোত কাকে বলে। মূলজ চাপ কাকে বলে বা মূলজ চাপ
মতবাদ কি? মূল্যজ চাপ মতবাদ কি? এর প্রবক্তাকে আর 7 নম্বর পড়বে এই মূলজ চাপ মতবাদের অস্বীকৃতির কারণ কি? মূলজ চাপ মতবাদ অস্বীকৃতির কারণগুলি লেখো। তাহলে এই কোয়েশ্চেনগুলো এই পোর্শন থেকে তোমরা রেডি করলেই মোটামুটি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। তাহলে প্রত্যেকেই কোয়েশ্চেনগুলো সুন্দর করে খাতায় লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।